বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত কথাটি আবার লেখা থাকবে, যেটা আগেও লেখা থাকতো, কিন্তু 2020-তে শেখ হাসিনার সময়ে সেটাকে চেঞ্জ করে ফেলা হয় এবং তারপরে আবার এই জিনিসটি ফিরে আসা, তার কি প্রভাব পড়তে পারে বাংলাদেশের এবং বাংলাদেশের সাথে পুরো বিশ্বের সম্পর্কের, এবং বাংলাদেশে রিসেন্টলি হয়ে যাওয়া অনেকগুলো ঘটনা, যেগুলোর থ্রুতে যদি আমরা এই জিনিসগুলোকে দেখি, তাহলে একটা আমাদের মধ্যে একটা আভাস পাওয়াই যেতে পারে যে বাংলাদেশে বা বাংলাদেশ কোন পথে হাঁটছে। সেই জিনিসগুলো নিয়েই আজকে আমরা একটু আলোচনা করব। রিসেন্টলি যদি দেখা যায় তাহলে বাংলাদেশে গাজার হয়ে বিভিন্ন ধরনের প্রোটেস্ট হয়েছে, এবং সেই প্রোটেস্টে আপনারা অনেকেই জানেন যে অনেক দোকান ভাঙচুর হয়েছে এবং ইসরায়েলের সাথে সম্পর্ক নেই সেরকম অনেক দোকান পাট সব ভেঙে একদম চুরমার করে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে ওই দোকানগুলোতে যা যা ছিল সেই সব কিছু লুট করে সব পালিয়ে গেছে। এবং আমরা সবাই দেখেছি যে বাটার শোরুম থেকে কিভাবে মানুষ জুতোর জোড়া নিয়ে নিয়ে পালাচ্ছিল। তো সেই জিনিসগুলো থেকে তো একটা জিনিস বোঝা যায় যে উম, উম, যে কেন এই জিনিসটাকে, মানে ইসরায়েলের যে যাওয়ার সময় যে পাসপোর্টে সেটা লেখা থাকবে সেটা কেন বাদ দেওয়া হয়েছে। তো সেই জিনিসটা আমরা একটা আইডিয়া পেয়েই যাই যে এটা হওয়ারই ছিল। এবং বর্তমান সরকারের যে উম, যে হ্যাঁ, বর্তমান সরকারের যে চিত্র আমাদের সামনে মানে এখন ফুটে ওঠে, বিশেষ করে যখন আমরা দেখলাম যে তৌহিদি জনতার নামে এক 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 গোষ্ঠী এসে মেয়েদের ফুটবল আটকে দেয়, তারপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে মেয়েদেরকে, যে বলতে গেলে একটা কোণঠাসা করার চেষ্টা চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্নভাবে মেয়েদেরকে বলা হচ্ছে, মোরাল পুলিশিং করা হচ্ছে যে এটা আপনারা করতে পারবেন না, এটা আপনারা করবেন না। তো এই জিনিসগুলো থেকে একটা 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 আভাস পাওয়া যাচ্ছে এবং একটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে বাংলাদেশে কিছু কিছু মৌলবাদী শক্তি আছে যারা আস্তে আস্তে হলেও নিজেদের শক্তি যোগানোর চেষ্টা করছে এবং নিজেদের শক্তি প্রদর্শিত করার একটা সুযোগ এই বর্তমান সময়ে তারা পেয়েছে এবং সেটাকে তারা খুব ভালোভাবে ইউটিলাইজ করছে। কিন্তু এটা করে আমি জানি না কতদূর কি হবে এবং তার আহ, বাস্তবিকভাবেই যদি দেখা যায় যে এর একটা পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট তো পড়বেই বাংলাদেশের ওপরে। এবং সেই, যদি আমরা এখন পজিটিভ দিকগুলো এবং নেগেটিভ দিকগুলোকে ভালোভাবে আলোচনা বা বিচার বিবেচনা করে দেখি, তো পজিটিভ দেখে একটা জিনিসই হবে যে আহ, প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানোর ফলে যে বাংলাদেশেই যে প্যালেস্টাইনের যে একটা বেস আছে, যারা হলো প্যালেস্টাইনের যে এই যুদ্ধ চলছে, যেই জেনোসাইড হচ্ছে সেই বিষয়ে যারা মুখ মানে মানে কথা বলছে, এবং কিছু কিছু মৌলবাদী শক্তিও আছে যারা এই প্যালেস্টাইন ইসের তার থ্রুতে তারা নিজেদের শক্তি প্রদর্শনেরও চেষ্টা করছে। তো তাদেরকে একটা মানে যে তাদের আহ, তাদেরকে একত্রিত করা বা তাদেরকে রিইনফোর্স করতে বাংলাদেশের এই স্ট্যান্সটা সাহায্য করবে, করবে এবং সাধারণত মুসলিম বিশ্বে তাদের একটা নাম হবে, যে বাংলাদেশ এ, যে ইসরায়েলের নিজেদের পাসপোর্টে ইসরায়েলে যাওয়ার বিষয়ে বা ইসরায়েলের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিয়েছে। আর এর যদি নেগেটিভ ইম্প্যাক্ট যদি আমরা এখন বিচার বিবেচনা করে দেখি, তাহলে আমাদের দেখতে হবে যে বাংলাদেশে কিছুদিন আগে বিনিয়োগ সম্মেলন হয়েছে এবং সবাই জানে যে যদি ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকেই বিনিয়োগের জন্যই এই সম্মেলন করা হয়েছে, চায়না থেকে যদি করার থাকতো তাহলে কিছুদিন আগেই ইউনুস মোহাম্মদ ইউনুস কিছুদিন আগেই ইসেতে গিয়েছিল, উম, চায়না সফরে গিয়েছিল। তো আমার মনে হয় না যে সেখানে তাহলে আলাদাভাবে আরেকটা সম্মেলন করে চায়নার জন্য চায়নার লোকেদেরকে ডাকার কোনো একটা প্রচেষ্টা হয়েছে। তো এটা আরেকটা বিষয় আছে। আর এর নেগেটিভ ইম্প্যাক্ট প্রথমত আমি যদি মনে করি যে সেটা হলো
ইসরায়েলের সাথে যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রিদের ইসে আছে, তো ইসরায়েলের সাথে যদি রিলেশন যদি আপনি খারাপ করেন বা দেখানোরও চেষ্টা করেন, তার ফলে ইন্টারন্যাশনালি আমার মনে হয় না যে বাংলাদেশকে খুব একটা এ বিষয়ে মানে লাভ হবে, বরঞ্চ ক্ষতি হওয়ারই সম্ভাবনা আছে, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে। তারা কিন্তু এই জিনিসগুলোকে খুব ভালো চোখে দেখে না, এবং সেই জিনিসটাকে হয়তো বাংলাদেশের বিপক্ষেই যাবে। এবং যেহেতু ভারতের সাথেও তার সম্পর্ক এখন দিন দিন অবনতিতে, বা আস্তে আস্তে অবনতি হচ্ছে ভারতের সাথে, এবং অনেকটাই হয়ে গেছে। তো আমি মনে করি যে এটা আরো এক ধাপ উপরে নিয়ে যাবে জিনিসটাকে, কারণ ভারতের সাথে ইসরায়েলের খুব ভালো সম্পর্ক, এবং ভারত চেষ্টা করবে যে এর থ্রুতে অন্যান্য দেশকে বলার জন্য, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিদের, যে দেখুন যে বাংলাদেশ ইসরায়েলকে এইভাবে মান্যতা দিচ্ছে না। তারপরে আরো মানে একটা ন্যারেটিভ যে ক্রিয়েট করার থাকে, সেই জিনিসটাও ক্রিয়েট করতে আমাদের মানে ভারতের একটা সুবিধা হবে। তো একদিক থেকে ভারতের জন্য একটা ভালোই ইসে হয়ে গেল। বাংলাদেশকে যদি মৌলবাদী দেখানো আর ইচ্ছা থাকে, তাহলে সেটাকে ভালো করে দেখানো খুব একটা কঠিন হবে না। বিশেষ করে বর্তমান সময়ে যেই জিনিসগুলো বাংলাদেশে হচ্ছে। তো এটাই ছিল আমার ভিডিও এই বিষয়ে। আর আমি মনে করি যে এক্সেপ্ট ইসরায়েল করেও না করেও বাংলাদেশের কোনো লাভও হতো না, ক্ষতিও হতো না। সেটা জাস্ট একটা দেখানোর জিনিস ছিল। সেটা দেখিয়েছে। কিন্তু আমি জানি না এতে কোনো লাভ হবে কিনা। কিন্তু আমার মনে হয় লাভের থেকে ক্ষতি হওয়াটাই বেশি, মানে হওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ যেই জিনিসটা উঠে গেছিল তখন যেহেতু সেরকমভাবে প্রোটেস্ট হয়নি, তো সেটাকে আবার মানে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো ব্যাপার হয়ে গেছে এখানে। মানে যেটা ছিলই না, যেই জিনিসটা নিয়ে কোনো সময় আলোচনাই হয়নি। কোনো প্রোটেস্টাররা তো বলেনি যে পাসপোর্টের মধ্যে ওই জিনিসটাকে আবার পুনর্বহাল করার কথা। কিন্তু সেটা করেছে বর্তমান সরকার। তো আমার মনে হয় যে এটা একটা মানে গাধামো ছাড়া আর কিছুই না। তো এটা দিয়েই আমি শেষ করছি এই ভিডিওটা। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। কারণ আমি নতুন নতুন শুরু করেছি এরকমভাবে ভিডিও তৈরি করা। আর আমি চেষ্টা করব বাংলাতে কন্টেন্ট দেওয়ার, কারণ আমি মনে করি যে পশ্চিমবঙ্গে এরকমভাবে দেওয়া মানে কন্টেন্ট কেউ সেরকম দেয় না। আমরা সাধারণত হিন্দি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজেই কন্টেন্ট এখন দেখতে পছন্দ করি। তো আমি একটা চেষ্টা করছি যে না, বাংলায় এরকম কন্টেন্ট তৈরি করা হোক। এবং যেহেতু আমার সেরকম এক্সপিরিয়েন্স নেই, এবং আমার সেরকম ভিডিও এডিটিং এরও খুব একটা স্কিল নেই, তো আমি সাধারণত উম, আমার হয়তো ভিডিও এডিটিং এর উপরে কাজ কম হবে। হ্যাঁ, আমি চেষ্টা করব যে আমার কন্টেন্টটা যাতে একটু রিচ হয়। ভিডিও কোয়ালিটির ব্যাপারে আমি আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করব, কারণ এটা ডিপেন্ড করে টোটালি ইসের উপরে, যে কিভাবে কোন কোয়ালিটিতে আমি তৈরি করছি। এবং ভিডিও তৈরি করতেও মানে প্রচুর খাটনি হয়, আর এরকম ধরনের ভিডিও সাধারণত যখন তৈরি করি, তো এগুলো মানে হঠাৎ করে একটা নিউজ আসলো, সেটাকে নিয়েই একটা কন্টেন্ট বানাতে হচ্ছে। তো খুব একটা হাই কোয়ালিটির ভিডিও এক্ষেত্রে হয়ও না। তো